আপনারা দেখছেন একুশে টেলিভিশন। শুভ দুপুর প্রিয় দর্শক, একুশে টেলিভিশনের প্রতিদিনের নিয়মিত সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান একুশের দুপুরে সবাইকে শুভেচ্ছা আপনাদেরকেও যা দেশে বাইরে বসে একুশের দুপুর দেখছেন। প্রিয় দর্শক, প্রথমেই জানিয়ে দিচ্ছি আজ আমাদের সাথে গল্প স্বল্প পর্বে উপস্থিত আছেন বাংলাদেশ মানবাধিকার কাউন্সিলের চেয়ারম্যান ডক্টর ফরিদ উদ্দিন ফরিদ। আর অনুষ্ঠানের পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি সাদিয়া আফরিন। এবার আমন্ত্রিত অতিথির সাথে গল্প স্বল্প আসুন কথা বলি আজকের অতিথির সাথে। স্বাগত একুশের দুপুরে। স্যার, কেমন আছেন আপনি? জি, ভালো আছি। আচ্ছা, আর শুরুতেই আসলে আমরা জানি যে আগামীকালকে হচ্ছে বিশ্ব মানবাধিকার দিবস। সেই দিবস উপলক্ষে আসলে পৃথিবীর সমস্ত মানুষের মানবাধিকার বিষয়টি যে সেটা নিশ্চিত হোক এবং শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। আপনি যদি একটু কিছু বলেন। জি, থ্যাংক ইউ সাদিয়া। আমি প্রথমে শুরুটা এভাবে করতে চাই, যেহেতু বিশ্ব মানবাধিকার দিবস 10 ডিসেম্বর আগামীকাল, জি, এবং আমাদের এই ডিসেম্বরটা আসলে একটা বিজয়ের একটা গৌরব উজ্জ্বল মাস। সেই জন্য বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আমাদের বাংলাদেশের 16 কোটি মানুষকে আমার পক্ষ থেকে এবং বাংলাদেশ মানবাধিকার কাউন্সিলের পক্ষ থেকে বিশ্ব মানবাধিকার দিবসের শুভেচ্ছা জানাই এবং আমি কৃতজ্ঞতা জানাই যারা আমাদের এই স্বাধীন দেশের পতাকা যারা আমাদেরকে উপহার দিয়েছেন, দেশকে উপহার দিয়েছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। আচ্ছা, শুরুতেই যে বিষয়টি একটু জানতে চাইছি যে বাংলাদেশ মানবাধিকার কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে যেহেতু আগামীকালকে হচ্ছে বিশ্ব মানবাধিকার দিবস, তো আপনি যেহেতু চেয়ারম্যান হিসেবে এই কাউন্সিলে নিযুক্ত আছেন বা অনেক দিন যাবৎ কাজ করছেন, শুরুতে একটু জানতে চাই যে আগামীকালকে মানে সামনে রেখে আপনারা আসলে কি ধরনের কার্যক্রম রয়েছে, মানে কি ধরনের বিষয় নিয়ে আপনারা সামনে এগিয়ে যাচ্ছেন, প্রতিপাদ্য বিষয়টা একটু জানতে চাইছি। জি, বিশ্ব মানবাধিকার দিবসটা এটা একটা আন্তর্জাতিক দিবস হিসেবে আপনি জানেন, এটা সারা বিশ্বে পালিত হয়ে থাকে এবং বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের বাংলাদেশেও আমরা এই দিবসটি সরকারের পক্ষ থেকে বিভিন্ন এনজিও এবং বিভিন্ন মানবাধিকার সংগঠন থেকে উদযাপিত হয়ে থাকে। জি, তা আগামীকাল 10 ডিসেম্বর সেই উপলক্ষে বিশ্ব মানবাধিকার দিবসের পালনের মধ্য দিয়ে যে আসলে মানবাধিকার বিষয়ে মানুষকে একটু সচেতন করা এবং গণজাগরণ সৃষ্টি করা এবং মানবাধিকার বিষয়ে মানুষকে একটু সক্রিয় করা, এটাই হলো মূল উদ্দেশ্য। এই ধারাবাহিকতায় বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল আজকে 2001 থেকে 14 পর্যন্ত আপনার 30 ডিসেম্বর বাংলাদেশ মানবাধিকার কাউন্সিলের একটি প্রতিষ্ঠা বার্ষিকীও আছে। আচ্ছা, তো আমরা সারা বছরেই আমরা আপনার নানা কর্মসূচির মাধ্যমে যথাযথ মর্যাদায় এই দিবসটি উদযাপন করে থাকি। আমরা আপনার ঢাকা মহানগরীতে আপনার একটা বর্ণাঢ্য র্যালি, সেই র্যালি আপনার প্রায় 2000 লোকের আমাদের মনে করেন একটা সমাগম ঘটে এবং সেখানে র্যালিতে আমাদের মানুষকে মানবাধিকার বিষয়ে দৃষ্টিনন্দন করার জন্য আমরা সেখানে ঘোড়ার গাড়ি, তারপরে বাদক দল এবং হাতি, অর্থাৎ এটাকে নান্দনিক করার জন্য এবং এটাকে আপনার সৌন্দর্যবর্ধন করার জন্য মানুষ যাতে করে সচেতনতা বৃদ্ধি পায় যে বিশ্ব মানবাধিকার দিবস সম্পর্কে মানুষ যেন জানতে পারে, সেই জন্য আমরা এই ধরনের একটি নগরীতে র্যালি প্রদর্শন করি, আলোচনা সভা করি। তারই ধারাবাহিকতা সারা বাংলাদেশে আমাদের কেন্দ্রীয় কার্যালয় থেকে আমাদের নির্দেশ জারি হয়, আমাদের সারা বাংলাদেশে জেলা, উপজেলা, ইউনিট পর্যায়ে, মহানগর পর্যায়ে, পৌর পর্যায়ে যে সমস্ত শাখা কমিটিগুলি আছে তারাও একযোগে র্যালি সহ নানা আয়োজন, নানা কর্মসূচির মধ্য দিয়ে এই দিবসটি তারা উদযাপন করে থাকে। আচ্ছা, তো দুঃখের বিষয় হচ্ছে আসলে অন্যান্য দিবসগুলি যেভাবে পালিত হয়ে থাকে বা অন্যান্য দিবসগুলো যেভাবে ধরেন আপনার প্রসার লাভ করে, কিন্তু অপ্রিয় হলো সত্য কথা, বিশ্ব মানবাধিকার দিবসটা সেইভাবে জনগণের কাছে সেইভাবে কিন্তু আপনার প্রচারিত হন না। এই জায়গা থেকে যদি স্যার আপনার কাছে একটা বিষয় যদি আমরা একটু আনতে চাই, যে মানবাধিকার বলতে কিন্তু আমরা মানুষের অধিকারকে বুঝি। তো সেই জায়গায় আমাদের বাংলাদেশের কথাই যদি বলি, আমি বিশ্বের কথায় নাই বা আসলাম, বাংলাদেশের কথায় যদি আসি, নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ যারাই আছেন
নির্বিশেষে সবার অধিকারের কথা যদি বলি, যে ওই জায়গাটা আসলে আমরা কোথায় আছি বাংলাদেশ, যে আমাদের অধিকার, যে আমাদের মানুষের যে অধিকারটা, সেই অধিকারটা কি আমরা আসলেই কি পর্যাপ্তভাবে কি আমরা সেটা মানে কাজে লাগাতে পারছি? আমরা কি আসলে স্বাধীনভাবে চলতে পারছি, স্বাধীনভাবে কাজে লাগাতে পারছি? না, এটা এখনো আমরা পারছি না। আজকে আপনি জানেন যে বেগম রোকেয়ার জন্ম এবং এবং মৃত্যু দিবস। জি, বেগম রোকেয়ার উক্তি দিয়ে আমি সম্মান প্রদর্শন করি বলছি যে তিনি আপনার এই ধরনের আপনার একটা উক্তি দিয়েছিলেন যে অর্ধেক নারী অর্ধেক নর মিলেই কিন্তু আপনার সমাজের উন্নয়ন, সমাজের অগ্রগতি। আজকে কিন্তু সে জায়গাতে কিন্তু বেগম রোকেয়ার আদর্শের মাঝে কিন্তু আমরা নেই। জি, আজকে আমরা এখনো নারীদের যে ভূমিকা, নারীদের যেই সহযোগিতা, বা আজকে নারীরা যে পর্যায়ে, আজকে আপনি জানেন এটা আর বলার অপেক্ষা করে না, আমাদের দেশে আজকে যে সর্বোচ্চ রাষ্ট্রীয় ক্ষমতায় নারী নেতৃত্ব, তথাপিও আজকে পুরুষ থেকে নারীরা অনেক পিছিয়ে, এবং নারীদের উপর বিভিন্ন ধরনের নিপীড়ন, নির্যাতন, হয়রানি নারীদের উপর চলছে। মানে কেন যে মানে এমন একটা অবস্থা আজকে বিরাজমান, এবং এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে যে মনে হয় যে পুরুষ শাসিত দেশে যে নারীরা বোধহয় আজকে এই দেশের বোঝা, নারীরা বোধহয় আসলে শত্রু, এবং নারীদের উপর এইভাবে অমানসিক নির্যাতন চলছে, এটা কোনোভাবেই কিন্তু কাম্য নয়। তো সেই জায়গা থেকে আপনি বলছিলেন, আমরা সবাই জানি যে মহিষী নারী বেগম রোকেয়ার আজকে জন্ম এবং মৃত্যু দিবস। উনি যে বিষয়টা নিয়ে এগিয়ে গেছেন, নারীদের শিক্ষা, নারীদের ক্ষমতায়ন, নারীদের অধিকার, সেই জায়গা থেকে উনি কিন্তু ওনার জায়গা থেকে উনি যুদ্ধ করে গেছেন, এবং মাত্র 52 বছর বয়স কিন্তু উনি বেঁচে ছিলেন। তার এই অল্প সময়ের মধ্যে কিন্তু তিনি অনেকটা চেষ্টা করেছেন। তখন থেকে যদি এই পর্যন্ত চিন্তা করি, তাহলে আজকে আমাদের নারী অনেক দূর এগিয়ে যাওয়ার কথা, কিন্তু সেটা হচ্ছে না। বিভিন্নভাবে নারীরা কিন্তু হচ্ছে নির্যাতিত হচ্ছে, অবহেলিত হচ্ছে, এবং তাদের বিভিন্নভাবে তাদেরকে আসলে কিন্তু মানে অসহায়গ্রস্ত কিন্তু করা হচ্ছে। সেই জায়গায় যদি আমি বলতে চাই যে একজন নারী যখন নির্যাতিত হওয়ার পরের ঘটনাটা দেখা যায় যে অনেক সময় মানবাধিকার কিন্তু বিভিন্ন সেক্টরে কিন্তু তারা এগিয়ে যায়, কিন্তু তারপরে গিয়ে কিন্তু তার প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। সেটা হতে পারে সরকারি পর্যায়ে, হতে পারে বিভিন্ন মহল থেকে। সেটা কেন আসলে শেষ পর্যন্ত কেন আসলে মানবাধিকার সেই জায়গাটা আসলে তার কাজটা করতে পারছে না? আসলে আপনি যে কথা বলেছেন, অনেক নারী হয়তো যারা আসলে ভিক্টিমাইজ, যারা আপনার মনে করেন নির্যাতনের শিকার, এবং এখানে আপনার ধরেন নারী নির্যাতনের আপনার প্রধান একটি কারণও আছে, পরিবার থেকেও কিন্তু নারী নির্যাতিত হচ্ছে, সমাজ থেকে তো হচ্ছেই, পরিবার থেকেও কিন্তু নারী নির্যাতিত হচ্ছে। সেই পারিবারিক নির্যাতনের শিকার হইয়া যে সমস্ত নারীগুলি ভিকটিম হয়ে, যারা বিশেষ করে ধরেন বাংলাদেশ মানবাধিকার কাউন্সিলের সহযোগিতার জন্য আসেন, বা যারা সহযোগিতার হাত বাড়ান, আমরা সেখানে সর্বাত্মক চেষ্টা করি যে তাদেরকে কোঅপারেশন করার জন্য, তাদেরকে সহযোগিতা করার জন্য। তথাপিও এটা আপনাকে বুঝতে হবে, একটি বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল, একটি মানবাধিকার সংগঠন দিয়ে এই নারীর মূল্যায়ন, নারীর মর্যাদা, বা নারীর বিরুদ্ধে যে সমস্ত নির্যাতন সম্পন্ন করা কোনোভাবেই সম্ভব নয়। সেই দায়িত্ব সরকারকে নিতে হবে, রাষ্ট্রকে নিতে হবে, সমাজকে নিতে হবে, তার নিজ পরিবারকেও নিতে হবে। জি, আচ্ছা, তো একটা বিষয় হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে আপনি একটু আগে শুরুতে বলছিলেন যে আপনাদের কালকে কার্যক্রমের মধ্যে প্রচার, এই বিষয়গুলো, সচেতনতা, এই বিষয়গুলো রয়েছে। তো আমরা অনেক সময় দেখতে পাই যে একজন নারী যখন নির্যাতিত হচ্ছে, সেটা নারী হতে পারে, পুরুষও হতে পারে। আমরা অনেক জায়গায় মানবাধিকার লঙ্ঘনের জায়গায় পুরুষকেও কিন্তু মানবাধিকার জায়গা থেকে লঙ্ঘন হতে দেখেছি। তো সেই জায়গায় শিশু, নারী, পুরুষ যেই হোক না কেন, ভিক্টিমাইজ যেই হোক না কেন, অনেক সময় দেখা যায় যে তারা অনেক কারণেই হচ্ছে গিয়ে তাদের সেই বিষয়গুলো হয়তো বলতে পারছে না, লজ্জায় হোক বা সামাজিক পারিপার্শ্বিক হোক, বা অনেক সময় সেখান থেকে অনেক সময় দেখা যায় যে তারা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে যেও হয়তো তার অনেক সময় বলছে, আইন শৃঙ্খলা বাহিনী অনেক সময় তারা হয়তো হেল্প করছে না। সেই জায়গায় আসলে আপনি কি বলবেন, সেখানে সরকারি পৃষ্ঠপোষকতাটা আসলে কতটুকু দরকার? আসলে আপনি যেটা বলছেন যে সরকারি পৃষ্ঠপোষকতা, এবং আপনার এটা অনেক সময় সে নারী লাভ করতে পারে না। কেন পারে না সেটারও আমি আপনাকে ব্যাখ্যা দিচ্ছি। আসলে আমাদের যে রাষ্ট্র, আমাদের যে সমাজ ব্যবস্থা, এটা ধরেন আপনি একটা প্রবাদ জানেন যে আপনার এই দেশে বা এই সমাজে আসলে কারা কাদের প্রতি নির্যাতন করে। এটা প্রবাদ আছে
যে আপনার দুর্বলের প্রতি সবলের অত্যাচার। অত্যাচার। এই সবল মানুষগুলি আপনার সমাজের নানা প্রাসে যেভাবে তারা ছিটিয়ে আছে, যেভাবে তারা আপনার ক্ষমতায়নে আছে, তারা যেভাবে আপনার দুর্বৃত্তায়নে আছে, সেইখানে আপনার যদি মনে করেন একটা নারী যদি পুরুষ দ্বারা যদি নির্যাতিত হয়, অথবা পরিবার থেকে হয়, অথবা সমাজ থেকে হয়, যে কোনোভাবে হোক না কেন, দেখা গেছে প্রভাবশালী সেখানে প্রশাসনকে অথবা থানাকে, হ্যাঁ, তারা সেখানে ম্যানেজ করতেছে এবং প্রভাব বিস্তার করতেছে, যার কারণে ওই নারী আপনার মনে করেন আইনের যেভাবে সুফল লাভ করার কথা ততটা সেভাবে সুফল লাভ কিন্তু করতে পারছেন না। এখানেই হলো মূল প্রতিবন্ধকতা। তো সেই প্রতিবন্ধকতার জায়গাগুলো থেকে, এরকম তো অনেক প্রতিবন্ধকতার জায়গায় হয়তো রয়েছে, সেটা আইন শৃঙ্খলা হতে পারে, সামাজিক হতে পারে, রাষ্ট্রীয়ভাবে বা তার পারিবারিকভাবেও কিন্তু হতে পারে প্রতিবন্ধকতার জায়গা। ওই জায়গা থেকে আসলে আপনাদের কাউন্সিলটা আসলে কিভাবে সচেতনতার জায়গা থেকে প্রচার এবং প্রসার করে যাচ্ছে? আমরা, আপনি শুনে খুশি হবেন, 2001 সাল থেকে আজকে আমাদের এই সংস্থার 14 সাল অতিবাহিত হতে যাচ্ছে। আমরা এটা একটা চিন্তা করেছি, শুধু রাষ্ট্রের উপর বা সরকারের উপর দায় চাপিয়ে নির্ভর করে আপনার মানবাধিকার এস্টাবলিশ করা, এটা কোনোভাবেই সম্ভব নয়। একটি মাত্র সম্ভব, আমরা চিন্তা করেছি যে সকল শ্রেণী পেশার মানুষকে মানবাধিকার প্রতিষ্ঠা এবং সংরক্ষণে যদি আপনার উদ্বুদ্ধ করা যায়, যদি আপনার অংশগ্রহণ করার জন্য যদি আপনার তাদেরকে নিয়ে যদি মনে করেন যে কোনো ওয়ার্কশপ বলেন, সেমিনার বলেন বা মেম্বারশিপ বলেন, তাদেরকে যদি পার্টিসিপেশনটাকে যদি মনে করেন বহুলাংশে যদি আমরা যদি নিয়ে আসতে পারি, তাহলে হয়তো মনে করেন এই সচেতনতা এবং ধরেন আপনার যেটা আপনি নারী নির্যাতনের কথা বললেন, শিশু নির্যাতনের কথা বললেন, যে সকল অপরাধ প্রবণতার কথা বললেন, তাহলে হয়তো অনেকাংশে এটাকে কমিয়ে আনা সম্ভব। এবং সেই লক্ষ্যে আমরা আপনার ধরেন আমাদের প্রতিটি জেলায়, প্রতিটি উপজেলায় আমরা যে সমস্ত লোকগুলি আজকে আমাদের শাখা কমিটিতে, ইউনিটগুলোতে যারা আজকে দায়িত্ব আসছেন, ওইখানে ম্যাক্সিমাম আপনার এখানে রানিং মাননীয় সংসদ সদস্যরা আছেন, উপজেলা চেয়ারম্যান আছেন এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছেন। আমরা চিন্তা করেছি যে জনপ্রতিনিধিদের এখানে একটা বিরাট ভূমিকা, তাদের অংশীদারিত্বটা যদি আমাদের এখানে যদি মনে করেন আমরা যদি আনতে পারি বা তাদেরকে যদি আমরা পার্টিসিপেশন করে তাদেরকে সহযোগিতা নিয়ে যদি আমরা কাজ করতে পারি, তাহলে সমাজে মনে করেন আমরা অনেক দূর আগাতে পারবো, এরকম একটা সম্ভাবনা আমাদের আছে এবং আমরা সেই লক্ষ্যে কিন্তু আমরা পৌঁছে যাচ্ছি। আরেকটি বিষয় হচ্ছে, আমরা ধরেন বাংলাদেশে যে কয়টি মানবাধিকার সংগঠন দায়িত্ব কাজ করেন, আপনি জানি দেখবেন যে আমরাই কিন্তু আপনার তৃণমূল পর্যায়ে সারা জেলা, উপজেলা, থানা, মহানগরী যেখানে বলেন না কেন, আমাদের সেই ধরনের একটি অবস্থান বলয় আমাদের তৈরি হচ্ছে। আচ্ছা, আমরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু মানবাধিকার লঙ্ঘনটা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা শহরে যেতে গ্রামে কিন্তু বেশি দেখতে পাই। সেটা কিন্তু দেখা যায় যে সেখানে পুরুষও নির্যাতন হচ্ছে, নারীও, শুধু যে নারী শিশু হচ্ছে তা না, পুরুষরাও হচ্ছে। তো সেই জায়গা থেকে আপনার কাছে কি মনে হয়, মানে আপনি তো একটি সংগঠনের চেয়ারম্যান, এখানে কি মানে শিক্ষার বিষয়টাও কি অনেকাংশে জড়িত, যে আমি শিক্ষিত না সেই জন্য আমার অধিকারটা কি আসলে, বা আমার অধিকারটা কতটুকু পর্যন্ত আমি খাটাতে পারবো, সেই জিনিসটা না জানার কারণেও কি হচ্ছে? আসলে এটা একটা মূলত আপনার কারণ, যে মানবাধিকার যে লঙ্ঘনের যে মূল উৎসটা, এটা হলো অসচেতনতা এবং শিক্ষার হারের একটা প্রাধান্যতা আছে। সেই ধারাবাহিকতায় আপনার আসলে যে আজকে যেটা পুরুষ বা নারী গ্রামে যেটা মনে করেন পুরুষেরও নির্যাতিত হচ্ছে বলছেন, আজকে গ্রাম পর্যায়ে আপনার এখনো নারীদেরকে আপনার যেভাবে মূল্যায়ন করা দরকার, আপনি মনে করেন একটি পরিবারে পুত্রবধূ আছে বা ওই পরিবারে তার মেয়েও আছে, তার মেয়েটাকে যেভাবে মনে করেন যেই চোখে বা যে দৃষ্টিভঙ্গিতে দেখার দরকার ছিল, সেইভাবে কিন্তু পুতের বউকে, পুত্রবধূকে ওইভাবে কিন্তু দেখতেছে না। হ্যাঁ, যদি কোনো শাশুড়ি, আমি অনেক সময় অনেক প্রোগ্রামগুলোতে বলি, যদি কোনো শাশুড়ি যদি তার পুত্রবধূকে, ওর বউকে যদি, পুত্রের বউকে যদি মনে করেন যে ও আমার মেয়ে, তাহলে কিন্তু আপনার কোনো সমস্যা কিন্তু হয় না। দেখা গেছে এখানে আপনার ছেলে বাড়িতে আসার পরে মা ছেলেকে উত্ত্যক্ত করতেছে, বউর ব্যাপারে বিভিন্ন কথা বলতেছে, অথবা দেখা গেছে ছোট বোন বাইকে ভাবির ব্যাপারে বিভিন্ন কথা বলতেছেন। এই সমস্ত ক্লেশ থেকে এবং এইভাবে এই রেশারেশি থেকে কিন্তু মনে করেন ওখানে পারিবারিকভাবে কিন্তু নারী নির্যাতনের একটা
সূত্রপাত হয়। আবার অনেক ক্ষেত্রে যেটা বলছেন আপনি, পুরুষরাও কিন্তু নির্যাতিত হচ্ছেন না যে তা না। সেখানে দেখা গেছে আপনার কিছু নারী তাদের শিক্ষাধিকার কারণে বা ধরেন তাদের এই মন মানসিকতার কারণে তারা পুরুষকে আপনার মনে করেন অন্যায়ভাবে সেই বেপরোয়াভাবে হয়রানি করতেছে, বা দেখা গেছে মিথ্যা একটা মামলা করতেছে, বা ধরেন আপনার অহেতুক হয়তো ধরেন তাকে কোনো নির্যাতন করা হয়নি বা তাকে কিছু বলা হয় নাই, তার বিরুদ্ধে দেখা গেছে যে একটা যৌতুকের মামলা করে দিল, বললো যে আমাকে যৌতুক চাইছে, আমাকে নির্যাতন করছে। এভাবেও কিন্তু পুরুষকে কিন্তু নির্যাতন করা হচ্ছে। আমরা আসলে স্যার একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদায় নিতে হবে, আপনাকে অনেক ধন্যবাদ। কিন্তু একটি বিষয় আসলে বলতে চাচ্ছি যে যেহেতু আগামীকাল হচ্ছে বিশ্ব মানবাধিকার দিবস, আমরা সবাই খুব জানি যে ফিলিস্তিনিতে যেটা হচ্ছে, শত শত নারী এবং শিশু মারা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে। আমরা চাইছি যে কালকের এই বিশ্ব মানবাধিকার দিবসে আমাদের সবারই প্রত্যাশা থাকবে যে ফিলিস্তিনে যে বিষয়টি হচ্ছে এটা আসলে বন্ধ হোক, হয়েছে যে সেই বিষয়টি আসলে বন্ধ হোক, এবং আপনাদের মতো যে সংগঠনগুলো আছে সেই সংগঠনগুলো যেন বাংলাদেশে স্বাধীনভাবে, কোনোভাবেই যেন কারো দ্বারা প্ররোচিত না হয়ে স্বাধীনভাবে যেন তাদের কার্যক্রমগুলো চালিয়ে যেতে পারে। এবং সকল মানুষকে বলবো যে আপনারা আপনাদের মানবাধিকার, নিজের অধিকারটা আসলে কতটুকু সেটা সংরক্ষিত করুন এবং বুঝে নিন। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। জি, আপনাকেও ধন্যবাদ। আসলে ফিলিস্তিনের যে বিষয়টা বলছেন, এই ফিলিস্তিনে যে বর্বর হামলা বা নারী শিশুর উপর যেভাবে নির্যাতন, অমানবিক নির্যাতন এবং চরম মানবাধিকারের লঙ্ঘনটা কিন্তু সেখানেই। এই বিষয়ে আমাদের অবস্থান পরিষ্কার। আমরা সেটা নিন্দা জ্ঞাপন করি, আপনার প্রেস স্টেটমেন্ট দিয়েছি, মানববন্ধন করেছি। তো আবারও আমরা ধরেন আমাদের নট অনলি বাংলাদেশ, পৃথিবীর যে প্রান্তেই মানবাধিকার লঙ্ঘন হোক না কেন, বাংলাদেশে হোক যেখানে হোক, আমরা বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল থেকে আমরা সোচ্চার, এবং আমরা বিশ্ব মানবাধিকার দিবস আগামীকাল 10 ডিসেম্বর এই প্রত্যাশা রেখে আমরা মানুষের কল্যাণে এবং মানবাধিকার প্রতিষ্ঠার আহ্বানে সকল দেশবাসীকে সচেতন হওয়ার জন্য আহ্বান জানিয়ে আজকে আপনারা যে আমাকে সুযোগ দিয়েছেন এবং আজকে যে 21 টিভির যে সুযোগ আমাকে দিয়েছেন, সেই জন্য আপনাদেরকে অভিনন্দন জানাই। এবং আমরা অভিনন্দন জানাই যারা আমার এই সাক্ষাৎকারটি শুনছেন, তাদেরকেও বিশ্ব মানবাধিকার দিবসের আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, 21 দুপুরে আজকের আয়োজন এখানেই শেষ করছি। সাদিয়া আফরিন সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। শুভ দুপুর।